দুপুরবেলা শ্রাবণ মাসের ভরা গঙ্গা মতিগঞ্জের ঘাটের পাশ দিয়ে বয়ে চলেছে। একটা পুরনো আমলের নৌকো এসে ঘাটে লাগল। শীর্ণ চেহারার এক বৃদ্ধ ব্রাহ্মণ সাবধানে নেমে এলেন। মাঝি তার ব্যাগ, ছাতা, লাঠি নামিয়ে দিল। তিনি সেগুলো হাতে নিয়ে একটা সিকি বার করে মাঝির হাতে দিলেন। মাঝি সিকি হাতে নিয়ে বলল, আমরা 5টি প্রাণী, 4 আনায় কি পেট ভরবে? সে কি রে, 4 আনা কি অল্প হলো? ঠাকুর, 4 সাল কিনতেই তো 4 আনা চলে যাবে। হাঁড়ি আছে, কাঠ আছে, আবার নুন তেলও কিনতে হবে। এতে কি হয় ঠাকুর? নে, আর 2 ঘন্টা পয়সা নে, যা। এবারের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প কুড়ানো মেয়ে। গল্প পাঠে ও অন্নদার চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়। গল্পের শ্রুতি নাট্যরূপ ও পরিচালনা সৌভিক সাহা। শুরু হচ্ছে কুড়ানো মেয়ে। বৃদ্ধ অত্যন্ত সাবধানে 2-3 বার গুনে 8 পয়সা মাঝির হাতে দিলেন। এনে ধর। কিন্তু মাঝি সন্তুষ্ট হল না। বাবু, 5-5টা পেট, সারাদিন এত খাটলুম, 8 ঘন্টাই পুরোপুরি দিন না। দুপক্ষে কিছুক্ষণ কথা কাটাকাটির পর বৃদ্ধ 4টে পয়সা ফেলে দিলেন। চারিদিকে দেখে মৃদু স্বরে মাঝিকে বললেন, শোন, যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা কি করতে এসেছ, বলিস এই আমাদের ঠাকুরমশাই একটা বিয়ের সম্বন্ধ করতে এসেছেন। বৃদ্ধ ধীরে ধীরে রাস্তায় উঠলেন। দোকানিরা এই নতুন লোকটির দিকে কয়েক মুহূর্ত কৌতূহলের দৃষ্টি দিয়ে আবার নিজেদের কাজে মন দিল। বৃদ্ধের নাম সীতানাথ মুখোপাধ্যায়, থাকেন নবগ্রামে। তার কিপটেমির জন্য তিনি বিখ্যাত। শোনা যায় খাওয়ার সময় নবগ্রামে কেউ এই বৃদ্ধের নাম উচ্চারণ করে না। 5 বছর আগে এই মতিগঞ্জের ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের মেয়ের সঙ্গে তার ছোট ছেলে অন্নদাচরণের বিয়ে হয়েছিল। 5-6 মাস আগে তার সেই পুত্রবধূ একটি কন্যা সন্তানের জন্ম দিয়ে মতিগঞ্জে বাপের বাড়িতেই মারা যান। একদিন এই পথে বাজনা বাজিয়ে সীতানাথ পালকি করে বর নিয়ে গিয়েছিলেন। আজ এই সমস্ত কথা মনে পড়তে লাগল। খুব একটা না হলেও একটু যেন বিষণ্ণ হলেন। বেয়াই বাড়ি পৌঁছতে সীতানাথের বেশিক্ষণ লাগল না। বৈঠকখানা খোলা ছিল, সেখানে গিয়ে বসলেন। মনে পড়ল বিয়ের সময় ঋষিকেশের অবস্থা সচ্ছল ছিল। বেশ খরচ করে মেয়ের বিয়ে দিয়েছিলেন। ঋষিকেশ চালানের ব্যবসা করেন, কিন্তু পর 5 বছর লোকসান করে এখন তিনি যে শুধু নিঃস্ব হয়ে পড়েছেন তাই নয়, ঋণেও জড়িয়ে পড়েছেন। একটি অল্প বয়সী ছেলে বাগানের বেড়া বাঁধতে বাঁধতে সীতানাথের দিকে তাকিয়েছিল। সীতানাথ হেঁকে বললেন, ওহে, এই বাবুকে একবার খবর দাও তো, বলো নগাঁয়ের সীতানাথ মুখুজ্জে এসেছেন। একটু পরেই ঋষিকেশ আধময়লা ধুতি পরে একটা মোটা চাদর গায়ে বাইরে আসলেন। সীতানাথ দেখলেন তার আগের সেই সুন্দর চেহারা আর নেই। চোখ কোটরাগত। দুজনে নমস্কার কোলাকুলি হল। ঋষিকেশের চোখ দিয়ে বড় বড় জলের ফোঁটা গাল বেয়ে তার গায়ে গড়িয়ে পড়ল। কাজের লোক এসে তামাক দিয়ে গেল। দুজনে চুপচাপ অনেকক্ষণ ধূমপান করলেন। শেষে সীতানাথ বললেন, ভাই, যা হবার তা তো হয়েছে, সে তো আর ফিরবে না। আক্ষেপ করে কি হবে বলো? মেয়েটিকে একবার আনো। ঋষিকেশ উঠে গিয়ে একটু পরেই ফিরে এলেন। পিছনে কাজের মেয়ে, তার কোলে শীর্ণকায় শিশুকন্যা। সে হাসছে না, কাঁদছে না, নিতান্ত নির্লিপ্তের মতো একদিকে তাকিয়ে আছে। তার ঠাকুরদা তার মুখ দেখবার জন্য নগদ একটা আধুলি বের করেছিলেন। তারপর কি ভেবে আধুলিটা রেখে
একটা টাকা বের করলেন। এমন বদান্যতা আর ত্যাগ শিকারের পরিচয় সীতানাথ জীবনে এর আগে কখনো দেখাননি। তবে এবার একটা বিশেষ কারণ ছিল। টাকাটা দিয়ে তিনি নাতনির মুখ দেখলেন। ক্রমে অন্ধকার হয়ে এলো। সীতানাথ হাত পা ধুয়ে বাড়ির ভেতরে গেলেন। পূজার আসনে বসতেই তার কানে এলো, আমার কোথায় গেলি, কোথায় গেলি মা, ফিরে আয় মারে, কোথায় গেলি মা, মারে কেন চলে গেলি, ফিরে আয় মা। মাতৃ হৃদয়ের উচ্ছ্বসিত শোকের আর্তনাদে সন্ধ্যাদেবী যেন শিউরে উঠলেন। ঋষিকেশের চোখ দিয়েও ঝরঝর করে জল পড়তে লাগল। সীতানাথ মূঢ়ের মতো পূজার আসনে বসে রইলেন। কান্না থামলে সীতানাথ সন্ধ্যান্নিক শেষ করলেন। তারপর খেতে বসলেন। কিন্তু যে কাজের জন্য এতখানি পথ এসেছেন তার সম্বন্ধে একটা কথাও বলা হলো না। বিকেল থেকে অনেকবার বলি বলি করেও বলে উঠতে পারেননি। শেষে ঠিক করলেন পরদিন সকালেই বলবেন। দুশ্চিন্তায় সারা রাত ঘুমোতেই পারলেন না। যে কাজের জন্য এসেছেন তা সফল হবে কি হবে না এই ভেবে ভেবেই রাত কেটে গেল। সকাল হতেই দুর্গা দুর্গা বলে সীতানাথ উঠে পড়লেন। দুর্গা দুর্গা। ঋষিকেশের সঙ্গে দেখা হলো। বেআই মশাই, অদৃষ্ট ছাড়া তো আর পথ নাই। আমাদের যা অদৃষ্টে ছিল তাকে খণ্ডন করবে বলো। আমার আর 4টি বউ আছে, কিন্তু ছোট বৌমা যেমন ছিলেন তেমনটি কেউ নয় গো। আমার এত গুণের বউকে গিন্নি দেখে যেতে পাননি, সে দুঃখ চিরকালই থাকবে। মায়ের আমার যেমন রূপ তেমনি গুণ ছিল। তার গুণে পশু পক্ষী পর্যন্ত বশ হয়েছিল। যেন বাড়িতে বঙি বলে একটা গাই আছে, এমনি এমনি বজ্জাত তার ত্রিসীমানায় কেউ যেতে পাবে না। শিং পেতে গুঁতোতে আসে, কেবল ছোট বৌমা কাছে গেলে সে কিছু বলতো না। যায় যায় ঝগড়া তো চিরদিন সব সংসারে চলে আসছে, কিন্তু আমার অন্য বউরা ছোট বৌমাকে নিজেদের বোনের মতো মনে করতেন। দুঃসংবাদটা শুনে বড় বৌমা একেবারে আছাড় খেয়ে পড়েছিলেন। 3 দিন জলস্পর্শ করেননি। আজও বলেন, আমার পেটের সন্তান গেলে এতটা হতো না। বেআই মশাই, থাক, আর সেসব কথা বলে ফল কি? অন্য কথা বলুন। সীতানাথ চুপ করলেন। তার এই ভূমিকাটাই তাকে মাটি করে দিল। নীরবে নিজের বুদ্ধিকে ধিক্কার দিতে লাগলেন। কিছুক্ষণ এ কথা সে কথায় কাটল। এবার সীতানাথ কোনো ভূমিকা না করেই কথাটা বলে ফেললেন। এমন কর্কশ রকম শোনাল যে তার নিজেরই লজ্জা করতে লাগল। কথাটা তার বৌমার গয়নাগুলো নিয়ে। সেগুলোই বৃদ্ধ আদায় করতে এসেছেন। প্রস্তাব শুনে ঋষিকেশ অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। সীতানাথের আসার খবর পেয়েই তিনি বুঝতে পেরেছিলেন। তবু তার ইচ্ছে ছিল গয়নাগুলো আটকাবেন, দেবেন না। নাতনিটা যদি বাঁচে তবে তাকেই মানুষ করতে হবে। ওই গয়নাগুলো দিয়ে তার বিয়ে দেবেন। 2000 টাকার গয়না দিয়ে তিনি একমাত্র মেয়ের বিয়ে দিয়েছিলেন। তখন তার অবস্থা ভালো ছিল। এখন অবস্থা বদলে গেছে। ছেলেগুলো কেউ মানুষ হয়নি। তার অবর্তমানে কি করে যে তারা সংসার চালাবে সে কথা তিনি মাঝে মাঝে ভেবে আকুল হতেন। এরকম সম্ভাবনার কথা ভেবে তিনি গয়নাগুলো নিজের কাছে রাখার দুরাশা পোষণ করেছিলেন। আটকাতে না পারলেও
অন্তত দেরি করবেন বলে ঠিক করলেন। মুখুজ্জেমশাই, সেই জিনিসগুলো আপনারই। যখন একবার আপনার ছেলেকে দান করেছি, তখন তার এক রত্তিও ফিরে নেব না। বেশ, তবে কিছুদিন আপনাকে অপেক্ষা করতে হবে। আপাতত আপনাকে আমি দিতে পারছি না। মানে সে কি? মুখুজ্জে মশায়ের মুখ শুকিয়ে গেল। ভাবলেন, বেয়াই বোধহয় গয়নাগুলো কোথাও বন্ধক দিয়েছে। তাহলে তো সর্বনাশ। কেন এখন এখন দিতে বাধা কি? আর কটা দিন যেতে দিন বেয়াই মশাই। কি মুশকিল! শোকটা এখনো 6 মাসও হয়নি। বাক্স থেকে সে গয়না এখন কে বের করে বলুন দেখি? আর মেয়েদের কোথায় কি থাকে না থাকে আমি তো কিছুই জানি না। আরে বাবা, গিন্নি সেই কাল রাত্রির পর থেকে সে ঘরেই আর ঢোকেননি। তার বড় আদরের মেয়ে, কিছুতেই তাকে বোঝাতে পারছি না। তার ঘরে ঢোকেন না। তার কোনো জিনিস ছুঁতে হলে কেঁদে ভাসিয়ে দেন। ওহো, এ অবস্থায় কি করে তাকে বলি বলুন দেখি যে তোমার মেয়ের বাক্স খুলে গয়নাগুলো বের করে দাও? এই তো আচ্ছা ঝামেলা। শোকটা এখন বড্ড নতুন। ব্যবসায়ী আর কয়েকটা দিন যেতে দিন। ঋষিকেশ কারণ যা দেখালেন সেটা সত্যি। তবে সকলের কাছে এ কারণ যথেষ্ট বলে মনে নাও হতে পারে। সীতানাথেরও মনে হল না, উল্টে তার একটু রাগ হল। ভাই ভাই, শোক কি আমার লাগেনি? তবে কি করব, সংসার করতে গেলে শোক তাপ তো আছেই। এ থেকে কেউ নিস্তার পেয়েছে এমন তো দেখলাম না। তা সে রাজাই বলো আর পথের ভিখিরি বলো, তবু সংসারের লোককে দুদিনে তা ভুলে গিয়ে খেতে হয়, শুতে হয়, হাসতে হয়। সংসার ধর্মের সবই করতে হয়। তা তাঁর যদি অত শোকী হয়ে থাকে, তবে তুমি না হয় চাবিটা খুলে আনোগে না? ঋষিকেশ আবার কিছুক্ষণ চুপ করে তামাক টানতে লাগলেন। সীতানাথ একবার তাগাদা দিলেন। কি হলো? ঋষিকেশ তখনও গয়নাগুলো রাখবার আশা ছাড়তে পারেননি। বেয়াই মশাই, একটা বছর অন্তত যেতে দিন। আহা, তখন এসে নিয়ে যাবেন। যদি বলেন তো আমি মাথায় করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসব। শোনো ভাইয়া, মানুষের শরীর হলো পদ্মপাতায় জলের মতো, আজ আছে কাল নেই। এক দণ্ডের কথা বলা যায় না। এক বছর যদি আমি না বাঁচি? ঋষিকেশ মনে মনে বললেন, না বাঁচো তো ওই গয়নাতে তোমার শ্রাদ্ধের জোগাড় করা হবে। প্রকাশ্যে বললেন, তাহলে আপনার গয়না আমাদের কাছেই থাকবে। হ্যাঁ, ওই গয়না দিয়ে আপনার নাতনির বিয়ে দেব। তুমি কি মনে করছো আমার নাতনি চিরদিন তোমার ঘরেই থাকবে? একটু বড় হলেই ওকে আমি নিয়ে যাব। ও, বড় বৌমা মেয়েটিকে দেখবার জন্য পাগল। আচ্ছা। আসবার সময় আমাকে বললেন, বাবা আমিও তোমার সঙ্গে যাব, খুকিকে দেখে আসব। আর বিয়ের কথা বলছো? তা ভাই, আমাদের এমন কপাল কি হবে? ওই মেয়ে কি বাঁচবে? ও যেরকম চেহারা দেখলাম, তাতে কোনো মতেই তো সে আশা করা যায় না। ঋষিকেশ ব্যবসা বুদ্ধি সম্পন্ন লোক, স্তোক বাক্যে ভুলবার পাত্র নন। কি বলছেন বেয়াই মশাই? তা গয়না এখন থাকুক না। হ্যাঁ, যখন মেয়ে নিয়ে যাবেন তখনই না হয় গয়নাও নিয়ে যাবেন। ভাইয়া হে, আমাকে কি অবিশ্বাস করলে? জিনিসগুলো আটক করে ব্রাহ্মণকে মনক্ষুণ্ণ করে ফিরিয়ে দিলে কি তোমার মঙ্গল হবে? কি মনে হয়? ঋষিকেশ বেয়াইয়ের চরিত্র জানতেন। তিনি যখন ধরেছেন তখন না নিয়ে ফিরবেন না।
সুতরাং আর আপত্তি করা নিষ্ফল মনে করলেন। তবে নিয়ে যান। সীতানাথের মুখ উজ্জ্বল হয়ে উঠল। ভালো ভালো, তা ভালো। খাওয়া দাওয়ার পর বুঝলে এই সকাল সকাল আজই বেরোতে হবে। তো তুমি করো কি, তুমি তবে ওই গয়নাগুলো বের করে ঠিক করে রাখো, আমি ততক্ষণে গঙ্গা স্নানটা সেরে আসি, কেমন? গঙ্গার ঘাটে এসে অনেক দূর থেকে চেঁচিয়ে মাঝিকে বললেন, ও মাঝি। হ্যাঁ বাবু। শোনো না, এই যে বিয়ের সম্বন্ধ করতে এসেছিলাম তারা রাজি নয় গো। বলে অত গরিবের ঘরে আমরা মেয়ে দেব না। যত সব। তুমি নৌকা ঠিক করে রাখো, খাওয়া দাওয়ার পর ছাড়া যাবে। হ্যাঁ আচ্ছা বাবু। এ কথা বলে ধূর্ত ব্রাহ্মণ চারপাশে তাকিয়ে দেখলেন ঘাট শুদ্ধ লোক তার কথা শুনতে পেয়েছে কিনা। যেমন চেঁচিয়ে বলেছিলেন তাতে কারো না শুনতে পাবার সম্ভাবনা ছিল না। লোকেরা মুখ চাওয়াচাই করতে লাগল। সীতানাথ গঙ্গা স্নান সেরে ঘটা করে আহ্নিক করতে বসলেন। আজ দেবতাদের বড়ই শুভদৃষ্টি। এমন ভক্তিবাহুল্যের সঙ্গে পূজা সীতানাথ অনেক কাল করেননি। বেয়াই বাড়িতে ফিরে গিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলেন। তার আর দেরি সহ্য হয় না। ঋষিকেশকে বললেন, ভাই এইবার জিনিসগুলো নিয়ে এসো, দুগ্গা দুগ্গা বলে সকাল সকাল যাত্রা করি। ঋষিকেশ অন্তঃপুরে গিয়ে দেরি করতে লাগলেন। সীতানাথ ভাবলেন সেই দিতেই হবে, তবু কেমন যেন কিপ্টের মতো যতক্ষণ পারে ততক্ষণ দেরি করছে। মন ভালো ছিল, তাই সীতানাথ গুনগুন করে একটা গান ধরলেন। ছাড়ো মন বিষয়েরই ভাবনা অসার, শুধু রাধানাথ পদ করো চিন্তা অনিবার। ছাড়ো মন বিষয়েরই ভাবনা অসার। ঋষিকেশকে খালি হাতে ফিরে আসতে দেখে সীতানাথের গান থমকে গেল। হলো না। হ্যাঁ মুখুজ্জেমশাই, জিনিসগুলো আপনাকে দিতেই গিয়েছিলাম, তো গিন্নিকে গিয়ে বলাতে প্রথম দিনই কেঁদে ভাসিয়ে দিলেন। শেষে বললেন চাবি তো নেই, চাবি আমার মায়ের কাঁকালে ছিল, সে যে তার সঙ্গেই চিতাই উঠেছে। কি মুশকিল। কথাটা সীতানাথের বিশ্বাস হলো না। সে আমি শুনবো না। চাবি না থাকে বাক্স ভাঙো, জিনিস আমি না নিয়ে যাচ্ছি নে, এই বলে দিলুম। যদি যদি না যান তবে বসে থাকুন, চাবি নেই, আমি কি করব? এই তো অবস্থা। এর ওপর কি কামার ডেকে এনে দমাদ্দম করে সিন্দুক ভাঙানো ভালো দেখায়? না, সেটা করানো আপনারই উচিত হয়। আমার উচিত হয় না, ব্রাহ্মণকে ফাঁকি দেওয়াটাই তোমার পক্ষে উচিত হয়। দেবে কি না দেবে সেটা খোলসা করে বলো দেখি। যদি না দাও তবে পইতে ছিঁড়ে অভিশাপ দিয়ে যাব, উচ্ছন্দে যাবে, তে রাত্রির পাবে না বলে দিল। সীতানাথের মুখ চোখের ভঙ্গিমা দেখে ঋষিকেশ বড় অপমান বোধ করলেন। মনে মনে ভারী ঘৃণা বোধ হল। নিজে গিয়ে কামার ডেকে আনলেন, তাকে দোতলায় নিয়ে গিয়ে সিন্দুক ভাঙালেন। মেয়ের মা এই নিষ্ঠুর কাণ্ড দেখে মাটিতে লুটোপুটি করে কাঁদতে লাগলেন। সীতানাথ গয়না নিয়ে চলে যাওয়ার পর ঋষিকেশও বিছানায় শুয়ে পড়লেন। সেদিন আর এই দম্পতির মুখে খাবার উঠল না। ভাগীরথীর তীরে গাছপালা ঘেরা নবগ্রাম। সবে ভোর হয়েছে। সব পাখি এখনো কলকুজন আরম্ভ করেনি। একখানা ছেঁড়া বালাপোষ গায়ে দিয়ে মাথায় পাগড়ি বেঁধে বৃদ্ধ সীতানাথ ধীরে ধীরে নিজের বাড়ির দিকে চলেছেন। গত রাত্রির বৃষ্টির জল গাছপালা থেকে টপ টপ করে ঝরে পড়ে তার পাগড়ি আর জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে। বাড়ির দরজায় পৌঁছে সীতানাথ ক্ষীণ গলায় ডাক দিলেন, নিতাই, নিতাই, ও নিতাই,
নিতাই! 2-3 বার ডাকাডাকির পর বাড়ির ভেতর থেকে উত্তর পাওয়া গেল। যাই গো, যাই। নিতাই ছুটে এসে দরজা খুলে দিল। প্রভুর দিকে তাকিয়ে সে অবাক। 1 সপ্তাহের মধ্যে তার চেহারা যেন একেবারে বদলে গিয়েছে। হাতে ছাতা নেই, লাঠি নেই, ব্যাগ নেই, গায়ে এই বালা পোষেল কোত্থেকে? ভেবে নিতাই কিছুই ঠিক করতে পারল না। কে রে নিতাই, বাড়ির সব ভালো? হ্যাঁ ভালো বাবু। তা আপনার লাঠি আর ছাতা কই গেল বাবু? ফেলে এসেছেন বুঝি? হ্যাঁ রে নিতাই, সব গেছে। সীতানাথ একবারে নিজের ঘরে গিয়ে বসলেন। নিতাই তামাক সেজে কর্তার হাতে দিল। সীতানাথ হুঁকোটা পিতলের বৈঠকের ওপর রেখে দিলেন। তামাকের প্রতি এমন বিরাগ এর আগে তার মধ্যে কখনো দেখা যায়নি। সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল। ব্যাপার দেখে নিতাই সরে পড়ল। বড় বৌমা বারান্দা ঝাঁট দিচ্ছিলেন। নিতাই গিয়ে তাকে সব জানালো। তুই এক কাজ কর, তাড়াতাড়ি বড়বাবুকে উঠাগে যা। বড়বাবু সীতানাথের বড় ছেলে, নাম শ্রীনিবাস। শ্রীনিবাস উঠে চোখ মুছতে মুছতে বাবার ঘরে এসে উপস্থিত হলেন। এ কি, আপনার এমন চেহারা কেন? কোনো বিপদ আপদ হয়নি তো? সর্বনাশ হয়ে গেছে রে। কি হলো? কি দিল না? দিয়েছিল রে, দিয়েছিল। সর্বনাশ হয়ে গেছে। বাবা যদি আরো কিছু বলেন এই আশায় শ্রীনিবাস তার মুখের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কিন্তু বৃদ্ধের মুখ থেকে হা হুতাশের অস্ফুট শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। কি হলো ঠাকুর? তবে হলোটা কি? খোয়া গেল? সর্বনাশ হয়ে গেল। কি হলো খুলেই বলুন না। সে গেছে রে, নোকসান হয়ে গেছে। কিন্তু কেমন করে গেল? চুরি গেছে নাকি? না, ডাকাতে নিয়েছে? না। তবে কি হলো? চাঁদ বাড়ির ভূধর চাটুর্যে নিয়েছে। সে কি? সে কি করে গয়নার বাক্স নিল? ছিনিয়ে নিল? না না। আর আর আপনি অমনি চুপি চুপি চলে এলেন? পুলিশের সাহায্য নিলেন না? আরে পুলিশে কি আর যায়নি, পুলিশেও গিয়েছিলাম। থানার দারোগা ভূধর চাটুর্যের ভগ্নিপতি রে, ভগ্নিপতি। আরে বাবা, ভগ্নিপতি হোক আর বাবাই হোক, আমরা এত্তেলা দিলে ডায়েরিতে তাকে লিখে নিতেই হবে, অনুসন্ধান করতেই হবে। আরে বাবা, লিখে নেবে কি? উল্টে সে আমায় মিথ্যে নালিশের দায় জেলে দেবার ভয় দেখালো। কলকাতায় যে মেসে থেকে শ্রীনিবাস পড়াশোনা করতেন সেখানকার একটি ছাত্র আইন নিয়ে পড়ত। তার কাছেই শ্রীনিবাস আইনের ব্যাপারে অনেক তর্ক বিতর্ক শুনতেন। সেই থেকে তিনি নিজেকে একজন আইনজ্ঞ ব্যক্তি বলে ঠিক করেছিলেন। মোক্তার গাইড বলে একটা বইও কিনেছেন। গ্রামের লোকের মামলা মোকদ্দমা হলে শ্রীনিবাস প্রায়ই কোনো না কোনো পক্ষের সাহায্য করে পরামর্শ দিয়ে থাকেন। তিনি গম্ভীরভাবে বললেন, ব্যাপারটা কি হয়েছে সব খুলে বলুন দেখি, দেখি আমি এর কিছু প্রতিকার করতে পারি কিনা। তখন বৃদ্ধ বলতে আরম্ভ করলেন। তার সেই 1 ঘন্টার বক্তৃতার সারাংশটুকু এই রকম। সন্ধ্যের আগে নৌকো গুণ টেনে আসছিল। হঠাৎ গুণ ছিঁড়ে গিয়ে নৌকো উল্টো দিকে ছুটতে শুরু করে। চন্দ্রবাটির ঘাটে মাল বোঝাই একখানা প্রকাণ্ড ভড়ে ভেঙে গেল। গয়নার বাক্স চাদর দিয়ে সীতানাথের পিঠে বাঁধা ছিল। অজ্ঞান অবস্থায় জল থেকে তুলে ভূধর চট্টোপাধ্যায় তাকে বাড়ি নিয়ে যান। শুশ্রূষা করে সুস্থ করে তোলেন, কিন্তু গয়নার বাক্স দেননি। গয়নার কথা সে কি নিজের মুখেই স্বীকার করেছে? না রে বাবা, প্রথমে স্বীকার করেনি। আমার যখন জ্ঞান হলো তখন জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার পিঠে যে একটা বাক্স বাঁধা ছিল সেটা কোথায়?
বলে কই আমরা তো কিছু পাইনি। তাই নাকি? তো তখন আমি চিৎকার করে বললাম, আমার সর্বস্ব গেল রে, বম্ব হত্যা করলা রে বলে আবার আমি অজ্ঞান হয়ে গেলাম। ফের যখন জ্ঞান হলো তখন দেখি কোত্থেকে একটা ডাক্তার ধরে এনেছে। তো ডাক্তার বললে, তোমার কোনো ভয় নেই, তোমার বাক্স আছে। আচ্ছা। আমার পরিচয় জিজ্ঞেস করলো, নাড়ি দেখে ওষুধ দিল, বলে গেল কোনো ভয় নেই, 3 দিনের মধ্যে তুমি সেরে উঠবে। বাহ, এই তো। তবে আদালতে নালিশ করে ডাক্তারকে সাক্ষী মানব। কান ধরে ওই ভূধর চাটুর্যের থেকে গয়নাগুলো সব আদায় করে নেব। সে দফাও রফা রে, সে দফাও রফা। ডাক্তারের কাছে কি যায়নি? হ্যাঁ, কি ভেবেছ? ডাক্তারের কাছেও গিয়েছিলাম। তো ডাক্তার বললে গয়নার কথা সে কিছুই জানে না। ও তাই নাকি? কেবল নাকি আমায় সান্ত্বনা দেবার জন্য মিছে করে বলেছিল। আদালতে নালিশ করলে কি হবে? ডাক্তার ওই কথাই বলে বসবে। তবে আপনি কি করে জানলেন যে গয়নাগুলো ভূধর চাটুর্যেই নিয়েছে? সে কথা পরে চাটুর্য নিজেই আমাকে বলেছে। বলেছে? স্বীকার করলো নিয়েছে, অথচ দিল না? বাবা বাবা বাবা, বেশ লোক তো। তবে তার স্বীকার করার উদ্দেশ্যটা কি? অস্বীকার করলেই তো তার পক্ষে সুবিধে ছিল। বাবা, উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে। বলে তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও, তাহলে ওই গয়নাগুলো সব পাবে। বলে আমি গরিব, আমার মেয়ের বিয়ে হয় না, তো তোমার গয়না তোমার ঘরেই যাবে, আর তার বদলে পুরস্কার স্বরূপ আমি কন্যাদায় থেকে উদ্ধার পাবো। আজব কাণ্ড। ওরে বাবা, তবে তো দেখছি গন্ডগোল। সে আর বলতে। সীতানাথের ছোট ছেলের নাম অন্নদাচরণ। কিছুদিন হল পরীক্ষায় ফেল করে বসে আছেন। তার মেজাজ নেহাতি সাহেবী ধরনের। গ্রামের ছেলেদের মধ্যে বিদ্বান বলে তার খ্যাতি আছে। চেহারাটা বেশ দিব্যি রাবীন্দ্রিক। ঘন দাড়ি, গোঁফ তার কমনীয় মুখের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছিল। স্ত্রী মারা যাওয়ার পর তিনি প্রচুর কবিত্ব প্রকাশ করে ভগ্ন হৃদয় মোহ মহাশোকাশ্রু নামের একটা কবিতার বই লিখে ছাপিয়েছেন। যতবার বিয়ের প্রস্তাব এসেছে অবজ্ঞা ভরে ফিরিয়ে দিয়েছেন। বন্ধু সমাজে পত্নীবৎসল বলে তার সম্মানের সীমা নেই। তাকে এ বিয়েতে রাজি করানো যাবে এমন কোনো আশা ছিল না। তাই শ্রীনিবাস বলেছিলেন, ওরে বাবা, তবে তো দেখছি গন্ডগোল। দেখো চেষ্টা করে, বলে কই দেখো অন্নদাকে, নইলে এই বুড়ো বয়সে অতগুলো টাকার গয়নার শোক আমি সহ্য করতে পারবো না বাবা, মারা পড়ব। ওকে বলো বিয়ে না করলে পিতৃহত্যার পাপ ওকে লাগবে, বলো গে। অন্নদার 4 দাদা অন্নদাকে পাকড়াও করে এনে তাকে ঘিরে বসলেন। সারাদিন ধরে তাকে বোঝানো হলো। কত মিনতি, কত তর্ক বিতর্ক, কত রাগ। তার বন্ধুদেরও খোসামত করে তাদের দিয়েও অনুরোধ করানো চলতে লাগল। নানা রকম যুক্তি তর্কে হেরে অন্নদা শেষে পরাজয় স্বীকার করল বটে, কিন্তু বিয়ে করতে রাজি হল না। এদিকে আর সময় নেই। ভূধর চট্টোপাধ্যায় মাত্র 10 দিন সময় দিয়েছিলেন। 20শে শ্রাবণ বিয়ের শেষ দিন। 3 দিন কেটে গেছে, আর 1 সপ্তাহ মাত্র বাকি। ছেলে যখন কিছুতেই রাজি হল না, তখন সীতানাথ বললেন, তবে তবে আমি বিয়ে করব। এই 2000 টাকার গয়না আমি কিছুতেই ছাড়তে পারবো না। তাতে আমার কপালে যাই থাকুক, বলে দাও যাই থাকুক। খবরটা গ্রামে ছড়িয়ে পড়তেই হাসি টিটকিরির ধুম পড়ে গেল। লোকে বলল, গয়না হারানো, নৌকা উল্টানো সব মিথ্যে কথা, সব। যুবতী মেয়ে দেখে বুড়োর মন উল্টেছে। এক কাজ করো,
ওই ওই দীনবন্ধু মিত্রের ওই কি যেন নামটা, বিয়ে পাগলা বুড়ো, ওই নাটকটা কিনে ওকে প্রেজেন্ট করো। বুড়োর প্রাণের ভিতরটা একেবারে হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি। সমাজের এক বিজ্ঞ লোক এসে সীতানাথকে বললেন, মুকুজ্জে মশাই, আপনি তো বিয়ে করতে যাচ্ছেন, তারা যদি আপনাকে মেয়ে না দেয়। কেন দেবে না? কেন না মানে আপনার একটু বয়স হয়েছে কি না, তাই আপনাকে মেয়ে দিতে রাজি নাও তো হতে পারে। ও পাজি অন্নদা যে বিয়ে করবে না তা আমি আগে থেকেই জানতাম। ও তাই বুঝি? ছেলে যদি বিয়ে না করে তবে আমি বিয়ে করলেও গয়না দেবে বলেছে। সে পেল্লায় মেয়ে। আচ্ছা, এত বড় টাকা পয়সার অভাবে বিয়ে হয়নি। বুড়ো ছুড়ো বিচার করলে তাদের কি করে চলবে? পাড়ার আর গ্রামের লোকেদের যতই মজা হোক, সীতানাথের এ কথা শুনে বাড়ির লোকের মাথায় বাজ পড়ল। 4 ছেলে আর 4 বউ মিলে নানাভাবে বৃদ্ধকে বোঝাতে শুরু করলেন। সীতানাথ বললেন, দেখো, আমার বিয়ে করবার কিছু মাত্র দরকার নেই। তোমরা যাও না, তোমরা অন্নদাকে বিয়ে করতে রাজি করাও, আমি ছেলের বিয়ে দিয়ে সোনার চাঁদ বউ ঘরে আনি, মিটে গেল। অন্নদা বেচারি কিছুটা রেহাই পেয়েছিল। এই কথার পর দ্বিগুণ উৎসাহের সঙ্গে আবার তার উপর উৎপীড়ন আরম্ভ হল। শেষে অন্নদা চোখ মুখ লাল করে রেগে গিয়ে বলল, তোমরা এমন আমাকে টিজ করলে আমি যেদিকে 2 চোখ যায় চলে যাব, বিভাগী হয়ে যাব আমি। বড় বউ বিরক্ত হয়ে বললেন, ঢের দেখেছি ঠাকুরপো, এই বয়সে কত দেখলাম, বাঁচি তো আরো দেখব। এখন এরকম করছো, কিন্তু শেষ রক্ষে হলে হয়। তুমিও না বৌদি, উফ। 24শে শ্রাবণ, বিয়ের আর 5 দিন মাত্র বাকি। সীতানাথ টাকা কড়ি নিয়ে কলকাতায় গেলেন। বলে গেলেন দরকারি জিনিসপত্র কিনে সেখান থেকে নিজেই বিয়ে করতে যাবেন। সীতানাথের যাত্রার পর বাড়িতে নতুন করে গন্ডগোল পড়ে গেল। ছোট বড় সকলে মিলে অন্নদার ওপর একেবারে খড়গহস্ত হয়ে উঠল। প্রায় 10 বছর হলো বাড়ির গিন্নি মারা গেছেন। ছেলে মেয়ে নাতি পুতি ভরা সংসার। সীতানাথ আর বিয়ে করেননি, লোকেও সে পরামর্শ দেয়নি। আজ 10 বছর ধরে বড় বউ ঘরের গিন্নি হয়ে উঠেছেন। হঠাৎ নোলক পড়া মূর্তিমতি উপদ্রব হয়ে একটা কচি মেয়ে এসে তার হাত থেকে বাড়ির শাসনদণ্ড কেড়ে নেবে, এ কল্পনাও তিনি করতে পারেন না। বড় বউ কাঁদতে কাঁদতে এসে অন্নদাকে আবার ধরলেন। অনু ভাই লক্ষ্মীটি, কি এখনো সময় আছে, বিয়েটা কর বাবা, না নইলে সোনার সংসারটা ছাড় খাড় হয়ে যাবে। আচ্ছা দেখো বৌদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শুনলাম তারা খুব গরিব, তাই মেয়ের বিয়ে হয় না। বলছি তোমরা কোনোভাবে 1000 খানেক টাকা আমাকে জোগাড় করে দাও না গো। 1000 টাকা দিয়ে কি হবে? আরে হবে হবে, আমি সেই টাকাটা ভূধর চাটুর্যকে গিয়ে দেব। গিয়ে বলবো আপনি ব্রাহ্মণ, কন্যাদায়গ্রস্ত, খানিকটা সাহায্য করলাম, সুপাত্র দেখে মেয়ের বিয়ে দিয়ে দিন, আর আমার গয়নাগুলো আমায় ফিরিয়ে দিন। তা তারা দিতে পারে। তারা যে অধার্মিক নয় তাদের ব্যবহার থেকেই বোঝা যাচ্ছে। অনায়াসেই তো গয়নাগুলোর কথা অস্বীকার করতে পারত। অন্নদার এ কথাটা সকলে মিলে ভেবে দেখল। কথাটা মন্দ নয়। পরিবারের সকলের মধ্যে চাঁদা তুলে কিছু টাকা ধার করে 1000 খানেক টাকা জমা হলো। সকালে সীতানাথ ট্রেনে করে কলকাতা রওনা দিয়েছিলেন, আর অন্নদার নৌকো সন্ধ্যের সময় চন্দ্রবাটির দিকে রওনা দিল। কদিন বাদে সীতানাথ একটি চিঠি পেলেন। চিঠিটা অন্নদার। তাতে লেখা, চন্দ্রবাটি 27শে শ্রাবণ। পরম পূজনীয় শ্রীযুক্ত পিতা ঠাকুর মহাশয়,
শ্রীচরণ কমলেশু। আপনি কলকাতায় রওনা দেওয়ার পরের দিন আমি চন্দ্রবাটি গ্রামে গিয়ে পৌঁছই। প্রথমেই আপনার জীবনদাতা বন্ধু ভূধরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করি। ভূধরবাবু অত্যন্ত সজ্জন মানুষ, আদর অভ্যর্থনায় আমাকে ভরিয়ে তুলেছেন। এখন আমি তার বাড়িতেই অতিথি হয়ে আছি। আমার পরিচয় পেয়ে গ্রামের কয়েকজন ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এদের মধ্যে একজন বিজ্ঞ ধরনের লোক আমাকে নির্জনে ডেকে নিয়ে গিয়ে বললেন, তা বাবা, শুনলাম তুমি এই ভূধর চট্টোপাধ্যায়ের মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছ, সত্যি নাকি? আমি সবিনয়ে প্রতিবাদ করে বললাম যে আমি নই, আমার পরম পূজনীয় পিতৃদেব এই বিয়ে করতে আগ্রহী। আমার কথা শুনে বিজ্ঞ লোকটি থতমত খেয়ে গেলেন। ভাবলেন বোধহয় আমি তার সঙ্গে ঠাট্টা করছি। অবস্থা দেখে আমি তাকে সব কথা বুঝিয়ে বললাম। শুনে তিনি বললেন, সর্বনাশ করেছে। আরে তোমার পিতা ঠাকুর যেন এমন কাজ না করেন। কেন? ও কুড়ানো মেয়ে। 12-13 বছর আগে যেবার বারুণী যোগে ত্রিবেণীতে লক্ষ লোকের সমাগম হয়েছিল, হ্যাঁ, সেই বছর সপরিবারে সেখানে গঙ্গা স্নান করতে গিয়ে চট্টোপাধ্যায় ওই মেয়েকে কুড়িয়ে পেয়েছে। ও মেয়ের বয়স তখন কত হবে? বছর 2। নিঃসন্তান বলে চট্টোপাধ্যায় সেই মেয়েকেই নিজের মেয়ের মতো মানুষ করেছে। অনেকবার ওর বিয়ের সম্বন্ধ হয়েছিল, কিন্তু পাছে কোনো কুলীন লোকের জাতি নাশ হয়, এই ভয়ে আমরা প্রতিবারই বরপক্ষকে সাবধান করে দিয়েছি। তোমাদেরও সাবধান করে দিলাম, যা করবে বুঝে শুনে করবে। এই কথা শুনে আমার কেমন যেন একটা সন্দেহ হয়। মহাবারুণী যুগের সময় ত্রিবেণীর ঘাটে মেয়েটিকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল। মেয়েটিকে একবার দেখবার ইচ্ছে প্রবল হয়ে ওঠে। চট্টোপাধ্যায় মশাইকে বললাম, আমার বাবা যখন আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছেন, তখন মেয়েটিকে একবার দেখা আমার কর্তব্য। চট্টোপাধ্যায় মশাই তার মেয়েকে যথাসাধ্য সাজিয়ে গুজিয়ে আমার সামনে নিয়ে এলেন। মেয়েটিকে দেখে আমি অবাক হয়ে গেলাম। মুখখানা অবিকল আমাদের পরলোকগতা ছোট বউয়ের মতো, মানে আমার স্ত্রীর মতন, ভাবতে পারছেন? চট্টোপাধ্যায় মশাইকে জিজ্ঞেস করলাম এই মেয়েটির কোনো অসুখ আছে কিনা। প্রথমে তিনি কিছুতেই স্বীকার করতে চাইলেন না। অনেক চেষ্টা করে শেষে বের করলাম যে মাঝে মাঝে তার বুকে অম্লশূলের মতো ব্যথা হয়। 2 দিন বা 3 দিন এই ব্যথা থাকে, তারপর ভালো হয়ে যায়। বছরে 2-1 বার এরকম হয়। এই কথা শুনে আমি আগে যা সন্দেহ করেছিলাম তাই বিশ্বাসে পরিণত হলো। শুনলে আপনি অবাক হবেন যে এই মেয়েটি আমার শালিকা। আমি হিসেব করতে শুরু করলাম। হিসেব করে দেখলাম ঠিক 12 বছর আগেই আমার শাশুড়ি মা তার ছোট মেয়েটিকে ত্রিবেণীর চারদিকে খুঁজে বেরিয়েছিলেন। সে সময় মেয়েটির গায়ে অনেক সোনার গয়না ছিল। তাকে খুঁজে না পেয়ে সবাই মিলে ভাবলেন সেই সোনার গয়নার লোভেই তাকে কেউ খুন করে থাকবে। এসবই আপনার জানা কথা। আর অম্লশূলের অসুখটা খুবই গুরুত্বপূর্ণ। আমার শাশুড়ি মায়ের ওই একই রোগ আছে, আমার স্ত্রীরও ছিল, আমার শালাদেরও কম বেশি এই রোগ আছে। যাই হোক, আমি এই তথ্য আবিষ্কার করেই আমার শ্বশুর মশাইকে টেলিগ্রাম করে দিয়েছিলাম। আজ সকালেই তিনি শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে এখানে এসে পড়েছেন। মেয়েটি যে তারই, সে বিষয়ে আমার শাশুড়ি মায়ের কোনোই সংশয় নেই। এবার ভেবে দেখুন, আপনি যদি এই মেয়েকে বিয়ে করেন তাহলে ব্যাপারটা একটু সম্পর্ক বিরুদ্ধ হয়ে দাঁড়ায় না? এই কারণেও বটে। আর আপনাকে এই বয়সে আর কষ্ট দেওয়া উচিত হবে না, এই সমস্ত ভাবনা চিন্তা করেও বটে আমি অগত্যা মেয়েটিকে বিয়ে করতে রাজি হয়েছি। আপনি দরকারি জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। বাড়িতে দাদা মশাইদের চিঠি দিয়ে নেমন্তন্ন করলাম। ইতি শ্রী অন্নদাচরণ দেব শর্মা। পুনশ্চ যদি সময় পান
তবে আসবার আগে একবার ওই গুরুদাস চট্টোপাধ্যায়ের বইয়ের দোকানে গিয়ে আমার লেখা ভগ্ন হৃদয় মোহ মহাশোকাশ্রু নামের কবিতার বইটার বিক্রি না হওয়া খণ্ডগুলো সঙ্গে নিয়ে আসবেন। চট্টোপাধ্যায়ের নামেও একটা চিঠি লিখে এই চিঠির সঙ্গে দিলাম। তাকে জিজ্ঞেস করে আসবেন, আমি যদি আত্মজীবনচরিত নামে একটা বই লিখি তিনি পাবলিশ করতে রাজি আছেন কিনা। এই নতুন বইটা খুব সুন্দর আর মজার হওয়ার সম্ভাবনা আছে। ইতি শ্রী অন্নদা। আবার পুনশ্চ ভূধর চট্টোপাধ্যায় যে আমার প্রথম স্ত্রীর গয়নার কথা বলেছিলেন, এখন বলছেন তা একেবারেই মিথ্যে কথা। আপনি যদি সেগুলো না পেয়ে ডিপ্রেশনে ভোগেন তাই আগে থেকে জানিয়ে রাখলাম। আমাকে বিয়ে করতে বদ্ধপরিকর দেখে তিনি এ কথা বলেছেন। বললেন, সীতানাথ বাবু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে বাক্স কোথায়। আমি অবাক হয়েছিলাম, আর প্রথমে সত্যিই বলেছিলাম যে কোনো বাক্স আমি পাইনি। তারপর ডাক্তার আসে, আর ডাক্তারই আমাকে পরামর্শ দেয় যে ও কথা যেন রোগীকে বলা না হয়, তাতে রোগীর কষ্ট বাড়বে। তিনি বলতে বলেছিলেন যে বাক্স আছে, ওনার সুস্থ হওয়ার জন্য সেটা নাকি বলা দরকার। তখন আমিও মনে মনে ভাবলাম, এই সুযোগে আমার মেয়েটাকে যদি পার করবার ব্যবস্থা করতে পারি তবে মন্দ হয় না। তাই দুটো মিথ্যে কথা বলেছিলাম। তা সে মিথ্যে আর কতক্ষণ টিকত? বিয়ে হলে সবই প্রকাশ হয়ে পড়ত। তখন তো আর তোমরা মেয়ে ফিরিয়ে দিতে পারতে না। বুঝে দেখুন, ভূধরবাবু যতই বিনয়ী আর অতিথিবৎসল হন না কেন, তার নীতি জ্ঞান অতি শোচনীয়। এমন মানুষ যে আমার শ্বশুর হলেন না, তাতে আমি নিজেকে ধন্য মনে করছি। ইতি শ্রী অন্নদা। শুনলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প পুরানো মেয়ে। গল্প পাঠে ও অন্নদার চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়, সীতানাথ সুজয় চট্টোপাধ্যায়, সূত্রধার ও ঋষিকেশের চরিত্রে দেবব্রত ব্যানার্জি, শ্রীনিবাস ও নিতাই রামস্বরূপ গাঙ্গুলি, গ্রামের প্রথম লোক সৌমিক মৈত্র, মাঝি গ্রামের দ্বিতীয় লোক ও ভূধর চট্টোপাধ্যায়ের চরিত্রে জয়দীপ সেন, ঋষিকেশের স্ত্রী ও বড় বৌমা দেবাঙ্গনা দত্ত, শব্দগ্রহণ ও সম্পাদনা সুরজিৎ গাঙ্গুলি এবং শুভজিৎ দাস, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস, পোস্টার অলিপা, গল্পের শ্রুতিনাট্যরূপ বিজ্ঞ লোকের চরিত্রে ও পরিচালনায় সৌভিক সাহা, গল্পের কাহিনী এবং সমস্ত চরিত্র লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত, কোনো বিশেষ পেশা বা ধর্মকে আঘাত করা নয়। অডিও রূপান্তরের প্রয়োজনে গল্পের ভাষায় সামান্য পরিবর্তন করা হয়েছে। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এমন আরও অনেক গল্প আছে আমাদের কাছে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।